চিকিৎসার জন্য বেগম জিয়াকে লন্ডনে নিতে চায় পরিবার। ছোট ভাই ইস্কান্দারের আবেদন বৃহস্পতিবার পাঠানো হবে আইন মন্ত্রণালয়ে। ব্রিফিংয়ে স্বরাষ্ট্রমন্ত্রী। যুক্তরাষ্ট্র থেকে টিকা আনতে চেষ্টা চলছে। অ্যাস্ট্রাজেনেকার ভ্যাকসিন নিয়ে দ্বিতীয় ডোজ অন্য কোম্পানির নেওয়া যাবে কিনা এমন প্রশ্নে ভিন্ন মত। আরও 50 জনের মৃত্যু। এবং মহামারী পরিস্থিতিতে এবারও হজ পালনের সুযোগ পাচ্ছেন না বিদেশি নাগরিকরা। সৌদি আরবের স্থানীয়দের মধ্যে শুধু 2 ডোজ টিকা গ্রহণকারী পাবেন অনুমতি। প্রবাসের সময়ের সঙ্গে আছি ফয়সাল মোর্শেদ। বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে চিকিৎসার জন্য লন্ডনে নিতে চায় তার পরিবার। বুধবার রাতে তার ছোট ভাই শামীম ইস্কান্দার এই বিষয়ে স্বরাষ্ট্রমন্ত্রীর কাছে আবেদন করেছেন। পরে ব্রিফিংয়ে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল জানিয়েছেন, বৃহস্পতিবার আবেদনটি পাঠানো হবে আইন মন্ত্রণালয়ে। আইনি কোনো জটিলতা না থাকলে বিদেশে যেতে সর্বোচ্চ সহযোগিতার আশ্বাস দেন তিনি। উন্নত চিকিৎসার জন্য বেগম জিয়াকে বিদেশে নিতে এবার পরিবারের পক্ষ থেকে আবেদন করা হয়েছে। বুধবার রাত 8:30টায় আবেদনপত্র নিয়ে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালের সঙ্গে দেখা করেন বেগম জিয়ার ছোট ভাই শামীম ইস্কান্দার। অল্প কিছুক্ষণ অবস্থান করেই তিনি বেরিয়ে যান। এরপর স্বরাষ্ট্রমন্ত্রী ব্রিফিংয়ে সাংবাদিকদের জানান, আবেদনপত্রটি বৃহস্পতিবার পাঠানো হবে আইন মন্ত্রণালয়ে। আইনি কোনো জটিলতা না থাকলে বিদেশ যেতে সর্বোচ্চ সহযোগিতার আশ্বাস দেন তিনি। আমরা পজিটিভলি সেইটা দেখার চেষ্টা করব। অবশ্যই বিদেশে যেতে হলে আবার কোর্টের কোনো লাগবে কিনা সেটারও তো ব্যাপার আছে। সেই জন্যই আমরা আইনমন্ত্রী মহোদয়ের কাছে পাঠিয়ে দিয়েছি, তার কমেন্টসটা আসুক। আমরা যেটা করার আমরা করেছি, বাদ বাকি আইনে কীভাবে সহায়তা হবে সেটা আইন মন্ত্রণালয় দেখবে, তারপর আমরা দিয়েছি। এদিকে মুঠোফোনে বিএনপির স্থায়ী কমিটির সদস্য সেলিমা রহমান জানান, বিএনপি নেত্রীকে লন্ডনে ছেলের কাছে নিতে চায় পরিবার। শ্বাসকষ্ট তার আছে, তাকে অক্সিজেন দিচ্ছে, মাঝে মাঝে কমে যাচ্ছে অক্সিজেন। লন্ডনে ওর ছেলে আছে, ছেলে ওখানে যাওয়াই ভালো হবে। আর লন্ডনে সে এর আগেও চিকিৎসা নিয়েছে, তো ওরা জানে যে কি চিকিৎসা তার দরকার। সবশেষ শারীরিক অবস্থা উল্লেখ করে সেলিমা রহমান আরও জানান, শ্বাসকষ্টের সমস্যা নিয়ে এভার কেয়ার হাসপাতালের সিসিইউতে ভর্তি বেগম জিয়ার ফুসফুসে জমে থাকা পানি বের করা হয়েছে। মুজাহিদ শুভ, সময় সংবাদ, ঢাকা। একদিকে ভারতের সেরাম ইনস্টিটিউট থেকে আসছে না টিকার কাঙ্ক্ষিত চালান, অন্যদিকে নতুন উৎস থেকে টিকা সংগ্রহ নিয়ে অপেক্ষা বাংলাদেশের। পররাষ্ট্রমন্ত্রী বুধবার সাংবাদিকদের বলেন, 12 মের মধ্যে চীনা টিকা সিনোভ্যাকের 5 লাখ ডোজ দেশে আসবে। স্বাস্থ্য মন্ত্রণালয় বিকল্প সব উৎস থেকে ভ্যাকসিন সংগ্রহের চেষ্টা চালাচ্ছে। অন্যদিকে অর্থমন্ত্রী ক্ষোভ প্রকাশ করে বলেছেন, টিকা পাঠাতে না পারলে ভারতের কাছ থেকে টাকা ফেরত নেয়ার সুযোগ রয়েছে। এদিকে করোনায় আক্রান্ত হয়ে দেশে একদিনে আরও 50 জনের মৃত্যু হয়েছে। দেশে ফেব্রুয়ারি থেকে শুরু হয় করোনার টিকা প্রয়োগের আনুষ্ঠানিকতা। কথা ছিল অ্যাস্ট্রাজেনেকার ভ্যাকসিন ভারতের সিরাম ইনস্টিটিউট থেকে আসবে বাংলাদেশে। এসেছেও তাই, তবে তা চাহিদার তুলনায় অপ্রতুল তো বটেই। প্রতিশ্রুত 3 কোটি ডোজের মধ্যে 1 কোটি 2 লাখ আসার পরই এখন পুরোপুরি বন্ধ টিকা আমদানি। এ অবস্থায় দেশে দ্বিতীয় ডোজের টিকা এমনকি গণটিকা কার্যক্রমও হোঁচট খাচ্ছে। এই পরিস্থিতি থেকে মুক্তি পেতে দ্রুতই টিকার বন্দোবস্ত করতে জোর চেষ্টা চালাচ্ছে সরকার। বুধবার মন্ত্রণালয়ে টিকা সংক্রান্ত বৈঠকের পর স্বাস্থ্য সচিব জানালেন, চীনের সিনোভ্যাক ভ্যাকসিনই এখন নতুন আশা। টিকার ব্যাপারে সকল সোর্স নিয়ে আমরা কাজ করছি। আমাদের আজকে কমিটির প্রথম সভা ছিল। আমরা স্বল্পতম সময়ের ভিতর চীনের থেকে টিকা পেয়ে যাব। এদিকে পররাষ্ট্রমন্ত্রী নিজ বাসভবনে সাংবাদিকদের জানিয়েছেন, যুক্তরাষ্ট্রে থাকা 60 মিলিয়ন অ্যাস্ট্রাজেনেকার টিকা আনতে কূটনৈতিক তৎপরতা চালানো হচ্ছে। তিনি জানান, 12 মের মধ্যে চীনের সিনোভ্যাকের 5 লাখ ডোজ আসবে। আমেরিকাতে ওরা বলেছে যে 60 মিলিয়ন অ্যাস্ট্রাজেনেকা আছে, তারা ইউজ করতেছেন। আমার সাথে আগামীকাল বোধহয় ইউএস অ্যাম্বাসাডার দেখা করবে, সে আপডেট দেওয়ার জন্য। চাইনিজটা তাদের অ্যাম্বাসাডার ঢাকায় যিনি, উনি আমাদের বলেছেন যে 12 তারিখের মধ্যে আসবে। তবে ভারতের টিকা রপ্তানির ইস্যুতে এবার মুখ খুললেন অর্থমন্ত্রীও। বুধবার সরকারি ক্রয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির বৈঠক শেষে অর্থমন্ত্রী বলেন, টিকা না দিলে টাকা ফেরত পাওয়ার সুযোগ কাজে লাগাবে বাংলাদেশ। বুধবারও 24 ঘন্টার হিসেবে কোভিড-19-এ 50 জনের মৃত্যু এবং 1742 জন নতুন করে শনাক্ত হয়েছেন দেশে।
দেবাশিস রায়, সময় সংবাদ, ঢাকা। এদিকে টিকা সরবরাহের ঘাটতি থাকলে দুই কোম্পানির 2 ডোজ দেয়া যাবে কিনা এ নিয়ে ভিন্ন মত আছে বিশেষজ্ঞদের। অনেকের মতে নির্দিষ্ট টিকার দ্বিতীয় ডোজ নিশ্চিত করতে না পারলে দেয়া যেতে পারে ভিন্ন কোম্পানির ডোজ। তারা বলছেন তাত্ত্বিক দিক বিবেচনা করলে কোভিশিল্ডের দ্বিতীয় ডোজ হতে পারে স্পুতনিক ভি। তবে এমন সিদ্ধান্ত নিতে নারাজ আইইডিসিআর। আর অ্যাস্ট্রাজেনেকার টিকা সময় মতো আসবে বলেও দাবি প্রতিষ্ঠানটির। সোমবার পর্যন্ত স্বাস্থ্য অধিদপ্তরের হিসেবে টিকার প্রথম ডোজ নিয়েছে 58,19,709 জন, দ্বিতীয় ডোজ 29,36,000, অর্থাৎ এখনও 28,83,000 মানুষ দ্বিতীয় ডোজ নেয়ার বাকি। আর টিকার মজুদ আছে প্রায় 15.5 লাখ। এমন অবস্থায় ঘাটতি 13 লাখেরও বেশি। তাই স্বাভাবিকভাবেই প্রশ্ন জাগে, সপ্তাহ দুয়েকের মধ্যে অক্সফোর্ডের টিকার চালান না পেলে বিকল্প হিসেবে তাদের অন্য ভ্যাকসিনের দ্বিতীয় ডোজ দেয়া যাবে কিনা। বিশেষজ্ঞরা বলছেন, প্রথমে মাথায় রাখতে হবে যে টিকার প্রথম ডোজ দেয়া হয়েছে সেটিরই দ্বিতীয় ডোজ নিশ্চিত করা। তবে তার সম্ভব না হলে একই ফর্মুলার অন্য টিকা নেওয়া যেতে পারে। এই সিদ্ধান্তের আলোকেই পৃথিবীর অন্যান্য দেশগুলো এই কাজটা করেছে। তা আমরাও সেই অবস্থায় যদি পড়ে যাই, আমাদেরকে একটি বিকল্প ভ্যাকসিন দিতে হবে। এটা হচ্ছে বৈজ্ঞানিকের তত্ত্বীয় জ্ঞানটুকু জানা আছে, সেটার উপর ভিত্তি করে আসলে একটা সিদ্ধান্ত গ্রহণ প্রক্রিয়া। যদিও এ নিয়ে রয়েছে ভিন্ন মত। আইইডিসিআর বলছে পূর্ণাঙ্গ গবেষণা না হলে এমন সিদ্ধান্ত নেওয়া ঠিক হবে না। আর আপাতত দুই কোম্পানির 2 ডোজ নিয়ে ভাবছেন না সরকার। পরবর্তী কোনো বৈজ্ঞানিক তথ্য না আসা পর্যন্ত আমাদের সরকার সিদ্ধান্ত নিয়েছেন যে যেই কোম্পানির টিকা প্রথম ডোজ দেওয়া হয়েছে, দ্বিতীয় ডোজ সেই কোম্পানির টিকা থেকেই দেওয়া যাবে। বিশ্বজুড়ে ভ্যাকসিন সংকটের প্রেক্ষিতে মডার্নার সঙ্গে ফাইজার আর অ্যাস্ট্রাজেনেকার সঙ্গে স্পুটনিক ভির মিক্সড করে নতুন ডোজ নিয়ে গবেষণা করছে যুক্তরাষ্ট্র, নেদারল্যান্ডস সহ বেশ কিছু দেশ। রাশেদ লিমন, সময় সংবাদ, ঢাকা। এদিকে করোনা সংক্রমণ পরিস্থিতির উন্নতি না হলে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সব বর্ষের চূড়ান্ত পরীক্ষা আগামী 1 জুলাই থেকে অনলাইনে নেওয়ার সুপারিশ করেছে বিশ্ববিদ্যালয়ের ডিনস কমিটি। বুধবার বিকেলে উপাচার্য মোহাম্মদ আখতারুজ্জামানের সভাপতিত্বে ভার্চুয়ালি ঢাকা বিশ্ববিদ্যালয়ের ডিনস কমিটির সভা অনুষ্ঠিত হয়। সেখানে এই সিদ্ধান্ত নেওয়া হয়। এক্ষেত্রে অনলাইনে পরীক্ষার গ্রহণযোগ্যতা ও শিক্ষার্থীদের অংশগ্রহণ কিভাবে নিশ্চিত করা যায় তা সুনির্দিষ্ট করতে অনুষদগুলোর ডিন ও ইনস্টিটিউটগুলোর পরিচালকদের একটি কৌশলপত্র তৈরির দায়িত্ব দেওয়া হয়েছে। 2 সপ্তাহের মধ্যে এই কৌশলপত্র জমা দিতে বলা হয়েছে। এছাড়া অনলাইনে পরীক্ষার দায়িত্ব পালনের ব্যাপারে শিক্ষকদেরও প্রশিক্ষণ দেওয়া হবে। ডিনস কমিটির এসব সিদ্ধান্ত শিগগিরই বিশ্ববিদ্যালয়ের একাডেমিক কাউন্সিলের বিশেষ সভায় অনুমোদন করা হবে। বিশ্বব্যাপী করোনার ঊর্ধ্বমুখী প্রবণতায় এবারও বিদেশি নাগরিকদের জন্য হজ পালনের সুযোগ থাকছে না। কেবল সৌদি আরবে অবস্থানকারীরাই পাবেন এ সুযোগ। দেশটির সরকারি সূত্রের বরাত দিয়ে এ খবর জানিয়েছে আন্তর্জাতিক গণমাধ্যম রয়টার্স। তবে সৌদি সরকারের পক্ষ থেকে এখনও আনুষ্ঠানিকভাবে কিছুই জানানো হয়নি। রিয়াদ থেকে আরিফুর রহমানের রিপোর্ট। সৌদি আরবের 2টি সরকারি সূত্রের বরাত দিয়ে বুধবার আন্তর্জাতিক বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে, এবারও হজে অংশগ্রহণের অনুমতি মিলবে না বিদেশি মুসল্লিদের। সৌদি আরবের নাগরিক ও বাসিন্দাদের মধ্যে যারা টিকা নিয়েছেন অথবা হজের কয়েক মাস আগেই কোভিড-19 থেকে সুস্থ হয়ে উঠেছেন, কেবল তারাই এবছর হজের অনুমতি পাবেন। তবে বেশ কয়েকটি গণমাধ্যম জানিয়েছে, বিদেশি হজ যাত্রীদের উপর সম্ভাব্য নিষেধাজ্ঞার বিষয়ে আলোচনা চলছে। এ বিষয়ে এখনো চূড়ান্ত কোনো সিদ্ধান্ত হয়নি। যদিও সেরকম কোনো সিদ্ধান্ত যদি না হয়, তাহলে হয়তো আমরা এখানে আভ্যন্তরীণ যারা আছি আমরা হয়তো হজ করতে পারবো। তো আমরা আশা করতেছি যে সৌদি সরকারের পক্ষ থেকে একটা ভালো একটা ঘোষণা আসবে। এবারের হজ নিয়ে প্রথম দিকে টিকা নেওয়া কিছু বিদেশিকে হজের অনুমতি দেওয়ার পরিকল্পনা ছিল সৌদি কর্তৃপক্ষের, কিন্তু টিকার ধরন ও কার্যকারিতা নিয়ে সন্দেহ এবং করোনা নতুন ধরনের বিস্তার বিবেচনায় সেই পরিকল্পনা বাদ দেওয়া হয়। তবে দেশটির কোনো জাতীয় গণমাধ্যমে এখনও বিদেশিদের হজের অনুমতি না দেওয়া প্রসঙ্গে কোনো মন্তব্য করেনি সৌদি সরকার। আমরা যারা ভ্যাকসিন 2 ডোজ করে দিয়েছি তারা ইনশাল্লাহ চেষ্টা করলে আমরা হজে যাইতে পারবো। আর যারা 1 ডোজ দিয়েছেন তারা চেষ্টা করবেন যে অতি তাড়াতাড়ি যদি হজে যাওয়ার সিদ্ধান্ত থাকে তাহলে আরো 1 ডোজ দেওয়ার চেষ্টা করবেন। 2 ডোজ দিলে ইনশাল্লাহ আপনি
অনুমোদন পাইয়া যাবে। করোনা ভাইরাস মহামারীর আগে প্রতি বছর বিশ্বের বিভিন্ন প্রান্ত থেকে অন্তত 25 লাখ ধর্মপ্রাণ মুসলিম হজ করতে মক্কা মদিনায় যেতেন, কিন্তু করোনা ভাইরাস সংক্রমণের কারণে গত বছর শুধু কয়েক হাজার স্থানীয়কে হজের অনুমতি দেয় দেশটি। আরিফুর রহমান, সময় সংবাদ, সৌদি আরব। ঈদের ঝুঁকি নিয়ে গ্রামের বাড়ি না যেতে জনগণের প্রতি অনুরোধ জানিয়েছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। বুধবার সকালে এক অনুষ্ঠানে ভার্চুয়ালি যুক্ত হয়ে তিনি বলেন, ঈদকে সামনে রেখে দেশের কলকারখানা মালিকদের অবশ্যই শ্রমিক কর্মচারীদের বেতন ভাতা পরিশোধ করতে হবে। লকডাউনে অনেকেই চোরাই পথে আসা যাওয়ার সুযোগ নিচ্ছেন, এটা আমরা লক্ষ্য করছি। সম্প্রতি পদ্মায় স্পিডবোট ডুবিতে 26 জন প্রাণ হারিয়েছেন। মনে রাখবেন, সরকারকে ফাঁকি দেয়া যায় কিন্তু মৃত্যুকে ফাঁকি দেওয়া যায় না। এ ধরনের ঝুঁকি নিলেই উৎসবের আগে মৃত্যুর ট্র্যাজেডি অনিবার্য হয়ে পড়ে। কাজে এ ধরনের ঝুঁকি নিয়ে চলাচল না করার জন্য সবাইকে আমি অনুরোধ করছি। রাজধানীতে একটু একটু করে জমতে শুরু করেছে ঈদের কেনাকাটা। দোকানেরা বলছেন, প্রত্যাশা মতো না হলেও বাড়ছে ক্রেতা সমাগম। ক্রেতারাও স্বাস্থ্যবিধি মেনেই ঈদের কেনাকাটা সারতে আসছেন মার্কেটগুলোতে। পোশাকের খুব একটা নতুনত্ব পাচ্ছেন না বলে জানিয়েছেন তারা। রাজধানীর শপিং মলগুলোর প্রায় প্রতিটি দোকানেই দেখা মিলছে ঈদ কেনাকাটায় ব্যস্ত শিশুরা। পছন্দের পোশাক কিনতে বাবা মার সঙ্গে ঘুরছে এক দোকান থেকে আরেক দোকান। শিশুদের স্বাস্থ্যবিধি মানার ক্ষেত্রে কিছুটা উদাসীন হলেও তাদের পছন্দসই ঈদের কেনাকাটায় বেশ মনোযোগী অভিভাবকরা। সেই সঙ্গে তারা সেরে নিচ্ছেন নিজেদের পোশাক পরিচ্ছদ সহ দরকারি পণ্যের কেনাকাটা। ঈদের সময় আসলে এদের একটু বেশি প্রয়োজন, না দিলে মন খারাপ ফলা হয়। পরিজামা ফেসবুকে দেখে এই জন্য বাচ্চার জন্য একটা পরিজামা কেনার জন্য আসছে। ছোট ভাইয়ের জন্য একটা প্যান্ট কিনবো, বউর জন্য একটা স্যান্ডেল কিনবো। ঈদ হচ্ছে বিশেষ করে বাচ্চাদের জন্য, ওদের খুশিটাকে দেখেই তারপরে আমরা আবার কিনি। নতুন কোনো কালেকশন তেমন ভাবে আসে নাই, পুরনগুলোই ওই একরকম আবার ঘুরে ফিরে। পণ্যের পসরা সাজিয়ে বসা বিক্রেতারা বলছেন, ভালো বেচা কেনার প্রস্তুতি নিলেও করোনার কারণে এখনো প্রত্যাশা মতো ক্রেতা সমাগম নেই মার্কেটে। গতবার যে রকম বেচা কিনি আগে ছিল, সেই ধরনের বেচা কিনি 3 ভাগের 1 ভাগ না। রোজার মাসে এরকম একটা সেল হবে, ওই সেলটা আসলে আমাদের হয় না। করোনাকালীন সময় একটু মোটামুটি আছে, তারপর খারাপ না। স্বাস্থ্যবিধি মেনেই কাস্টমার কেনাটা করতেছে আর কি। আগের চেয়ে মোটামুটি একটু বিক্রি করছে। গণপরিবহন চলাচল শুরু করলে বেচাকেনা বাড়বে বলে প্রত্যাশার কথা জানালেন বিক্রেতারা। কামরুল হাসান সবুজ, সময় সংবাদ, ঢাকা। ঢাকা উত্তর সিটি কর্পোরেশনে স্বাস্থ্যবিধি না মানায় 3টি দোকান সিলগালা ও জরিমানা করেছে কর্পোরেশন। বুধবার বিকেলে মেয়র আতিকুল ইসলামের নেতৃত্বে ঝটিকা অভিযানে দোকান সিলগালা করা হয়। এ সময় নিজেদের স্বার্থে কঠোরভাবে মার্কেটে স্বাস্থ্যবিধি মেনে চলার আহ্বান জানান উত্তরের মেয়র। কর্পোরেশনের এ ধরনের অভিযানকে স্বাগত জানিয়েছেন ক্রেতারা। অভিযানে গুলশান 1-এর গুলশান শপিং সেন্টার ও ডিএনসিসি কাঁচা বাজারে করোনাকালীন স্বাস্থ্য সুরক্ষার বিষয়ে উদাসীনতার প্রমাণ পাওয়ায় 3টি দোকান বন্ধ ও তাদের আর্থিক জরিমানা করা হয়। তবে অভিযানকালে যেন মানুষের জটলা তৈরি না হয় সে তাগিদ দেন তারা। এছাড়া ঈদের আগে নিয়মিতভাবে এমন ঝটিকা অভিযান চালানোর পাশাপাশি আগামীতে স্বাস্থ্যবিধি না মানলে আরও কঠোর ব্যবস্থা নেয়ার হুঁশিয়ারি দেন মেয়র আতিকুল ইসলাম। আমি চাই না ঈদের আগে কেউ কোনো দোকান বন্ধ হোক। জীবন জীবিকা চলার জন্য আমাদেরকে মাস্ক ব্যবহার করতে হবে, সামাজিক দূরত্ব মেনটেন করতে হবে, তারপর আমরা চলতে পারবো। কিন্তু আপনারা কোনো কিছু তোয়াক্কা করবেন না। এখন আপনারা বলবেন যে মাফ করে দেন না, এটি হবে না। ট্রলার নিয়ে জেলেরা সাগরে শিকারে গেলেও মিলছে না সামুদ্রিক মাছ। এতে লোকসানের ভয়ে সাগরে ট্রলার পাঠাচ্ছেন না মালিকেরা। উপকূলে বেকার সময় পার করছেন অর্ধলক্ষাধিক জেলে। তাদের খাদ্য সহায়তার আওতায় আনার দাবি মৎস্য ব্যবসায়ীদের। আরও জানাচ্ছেন সুজাউদ্দিন রুবেল। সারি সারি মাছ ধরার ট্রলার নোঙর করা বাঁকখালী নদীর তীরে। কোনো ট্রলার নোঙর করেছে 1 মাস আগে, আবার কোনোটা 15 দিন আগে। গেল বছর এই মৌসুমে এসব ট্রলার ব্যস্ত ছিল গভীর সাগরে মাছ শিকারে, কিন্তু এখন লোকসানের ভয়ে উপকূলে নোঙর করা। ট্রলারে বসে বেকার সময় পার করা জেলেরা বলছেন সাগরে যেতে না পারায় চরম অর্থে কষ্টে আছেন। আগে মাছ পাইতাম যে 10,000 5,000, এখন তো এরকম মাছ সাগরে নাই, মাছ কম, আমরা অনেক কষ্টে আছি। কোম্পানির থেকে টাকা খুঁজতে টাকা দেয় না,
চলনটাকে অনেক কষ্ট। কাজ বাজ নাই, মালিক আজকে আসবে কালকে আসবে, এরকম করে বাড়াচ্ছে। আমরা ট্রলারটা কাজ বাদে অন্য কাজও করতে পারিনি, তখন আমরা কি করতে পারি? সাগরে জাল ফেলেও মিলছে না মাছ, তাই লোকসানের কারণে সাগরে ট্রলার পাঠানো বন্ধ করেছেন ট্রলার মালিকরা। 3 লাখ টাকা যদি খরচ করে বাটে আমরা পাইতেছি 50-60,000 70,000, বেশি হলে 1 লাখ টাকা বিক্রি করলে আমাদের 1-2 লাখ টাকা লস থাকতেছে। ব্যাংক থেকে কত ঋণ নেব আর পাবলিক থেকে আমরা কত ঋণ নেব, এই ঋণ নিয়ে এইটুকু পুজো চালাই আসতে আসতে আমাদের এক একটা ট্রলারে 20-30 লাখ টাকা মতো আমাদের গায়ের উপর উঠছে। আর মৎস্য ব্যবসায়ী সমিতির নেতার দাবি, চরম কষ্টে থাকা জেলেদের সরকারি খাদ্য সহায়তার আওতায় আনার। তাদেরকে যাতে সহযোগিতার আওতায় এনে তাদেরকে জীবনযাপন চলার জন্য সরকারের পক্ষ থেকে একটা উদ্যোগ নেওয়া খুব জরুরি মনে করছে। কক্সবাজারের 8টি উপজেলায় ছোট বড় মাছ ধরার ট্রলার রয়েছে 6,000-এর বেশি, আর ট্রলারে সাগরে মাছ শিকার করেন লক্ষাধিক জেলে। সুজাউদ্দিন রুবেল, সময় সংবাদ, কক্সবাজার। আন্তর্জাতিক রুটে চলতে না পারা পুরাতন এবং ছোট আকৃতির জাহাজ কন্টেনার নিয়ে ভিড়ছে চট্টগ্রাম বন্দরে। 700-রও কম কন্টেনার নিয়ে আসা এসব জাহাজের কারণে যেটিতে জায়গা হচ্ছে না। বিস্তারিত জানাচ্ছেন কমল দে। সবশেষ তথ্য অনুযায়ী মঙ্গলবার মাত্র 7,500 কন্টেনার নিয়ে চট্টগ্রাম বন্দরের বিভিন্ন জেটিতে অবস্থান করছে 10টি জাহাজ। একটি জাহাজে 1000 কন্টেনার থাকলেও বাকিগুলোতে করে কন্টেনার রয়েছে 700-র কম। অথচ নিয়ম অনুযায়ী বড় আকৃতির জাহাজ আনা হলে সমপরিমাণ জেটিতে কন্টেনারের সংখ্যা হতো 23,000-এর বেশি। বড় জাহাজ এবং আধুনিক জাহাজ এনে যদি বেশি পরিমাণ কন্টেনার আনা যায় তাহলে বন্দরের মধ্যে জায়গারও সংকুলান হয়, বার্থগুলিও আইডল থাকে না। যেমন ধরুন ইজিলি বার্থ পেতে পারে এবং জাহাজগুলি ঠিক সময় সেল করতে পারে। অন্যান্য আন্তর্জাতিক রুটে ছোট আকৃতির এসব জাহাজের চাহিদা না থাকায় শিপিং ব্যবসায়ীরা চট্টগ্রাম বন্দর রুটে এগুলো ব্যবহার করছে বলে অভিযোগ উঠেছে। আমরা চাই যে বড় জাহাজে সর্বোচ্চ কন্টেনার নিয়ে জাহাজ আসুক, যার ফলে অনেক বার্থ খালি থাকবে, ব্যবসায়ীদের সুবিধা হবে, ব্যবসায়ীদের সময় কম লাগবে। চট্টগ্রাম বন্দরে বর্তমানে জাহাজের গড় অবস্থানকালীন সময় 2.5 থেকে 4 দিন। এক্ষেত্রে বড় জাহাজ আনা হলে এটি 2 দিনে নেমে আসবে। 185 মিটারের জাহাজের ক্ষেত্রে বা ছোট জাহাজের ক্ষেত্রে কিন্তু এই সকল আপনার আন্ডারটেকিং কিংবা এই ধরনের খরচগুলো নেই। এই কারণে কিন্তু যারা শিপিং এজেন্ট আছে বা যারা শিপিংয়ের মালিক আছে তারা কিন্তু এদিকে তেমন বেশি একটা আগ্রহী হচ্ছে না। এই শর্তগুলি পূরণ করে কোনো প্রিন্সিপাল ওনার জাহাজ আনতে রাজি হবে না। সেই ক্ষেত্রে 186 মিটার বা 185 মিটারের জাহাজ হলেই ওই একই পরিমাণ কার্গো হয়তো নিয়ে আসতে পারবে। চট্টগ্রাম বন্দরে বছরে 30 লাখের বেশি কন্টেনার হ্যান্ডেলিং করে, আর পণ্যবাহী জাহাজ আসে 4000-এর বেশি। কমল দে, সময় সংবাদ, চট্টগ্রাম। যুক্তরাষ্ট্রে কমছে করোনায় মৃত্যু ও আক্রান্তের সংখ্যা। আগামী 4 জুলাইয়ের মধ্যে 70% প্রাপ্তবয়স্ককে করোনার টিকা দেওয়ার ঘোষণা দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। এদিকে শিশুদের জন্য দ্রুতই দেয়া হবে কোভিড টিকার অনুমোদন। যুক্তরাষ্ট্র থেকে লস্কর আল মামুনের রিপোর্ট। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন আগামী 4 জুলাইয়ের মধ্যে দেশটির প্রায় 70% প্রাপ্তবয়স্কদের টিকা প্রদান সম্পন্নের নতুন লক্ষ্যমাত্রা ঘোষণা করেছেন। মঙ্গলবার হোয়াইট হাউসে দেওয়া এক ভাষণে তিনি এ ঘোষণা দেন। তিনি আশা করেন লক্ষ্যমাত্রা অনুযায়ী প্রায় 16 কোটি প্রাপ্তবয়স্ক মানুষ টিকা গ্রহণ করে 4 জুলাই দেশটির স্বাধীনতা দিবস উদযাপন করবেন। টিকা গ্রহণ করে এই লক্ষ্যমাত্রা অর্জনে তিনি দেশবাসীর সহযোগিতা কামনা করেন। তিনি বলেন, হাতে সময় মাত্র 2 মাস, এ সময়ের মধ্যেই তা সম্পন্ন করতে হবে। Our goal by July 4th is to have 70% of adult Americans with at least one shot and 160 million Americans fully vaccinated. That means giving close to 100 million shots, some first shots, others second shots, over the next 60 days. Of course, Americans can still get shots after July 4th, but no one should wait. Let's try to hit that 70% mark, at least with one shot before that day. জো বাইডেনের পরিকল্পনা বাস্তবায়নে এরই মধ্যে টিকা বিতরণের গতি বাড়াতে নেওয়া হয়েছে নতুন পরিকল্পনা। রাজ্যগুলোতে জনসংখ্যার ভিত্তিতে টিকা বিতরণ করা হবে। আমেরিকার 56 বছরের ঊর্ধ্বে লোকজনের মধ্যে 70%কে পূর্ণ টিকার আওতায় নিয়ে আসা হয়েছে বলে জানান বাইডেন। ক্ষমতা গ্রহণের 100 দিনের মধ্যে 22 কোটির বেশি ডোজ টিকা দেওয়া হয়েছে বলে তিনি উল্লেখ করেন। বাইডেন বলেন, 16 বছরের বেশি সব আমেরিকানদের নাগালের মধ্যেই এখন টিকা। তিনি 16 বছরের বয়সী সকলের প্রতি টিকা গ্রহণের জন্য আহ্বান জানিয়েছেন। এদিকে 12 থেকে 15 বছর বয়সী শিশুদের জন্য তৈরি ফাইজারের করোনা টিকা শীঘ্রই অনুমোদন পেতে পারে। ইতিমধ্যে ফাইজার যুক্তরাষ্ট্রের খাদ্য ও ওষুধ প্রশাসন
এফডিএ এর নিকট জরুরি ভিত্তিতে অনুমোদনের জন্য আবেদন করেছে। এফডিএ ইতিমধ্যেই ফাইজারের উপস্থাপন করা তথ্য পর্যবেক্ষণ করে দেখেছে। মার্চ মাসের শেষে চালানো কার্যকারিতা পরীক্ষায় দেখা গেছে 12 থেকে 15 বছর বয়সীদের জন্য এই টিকা করোনার বিরুদ্ধে শতভাগ কার্যকরী। বর্তমানে 16 বছর বয়সীদের এই টিকা প্রয়োগ করা হচ্ছে। ধারণা করা হচ্ছে এ সপ্তাহের মধ্যেই 12 থেকে 15 বছর বয়সী শিশুদের টিকা জরুরি অনুমোদন পেতে পারে। আর অনুমোদন পাওয়ার সঙ্গে সঙ্গেই শুরু হবে শিশুদের টিকা কার্যক্রম। লস্কর আল মামুন, সময় সংবাদ, ক্যালিফোর্নিয়া। মালয়েশিয়ায় করোনার ভারতীয় ভ্যারিয়েন্ট ছড়িয়ে পড়ার পর লাফিয়ে লাফিয়ে বাড়ছে আক্রান্ত এবং মৃত্যুর সংখ্যা। দেশটিতে একদিনে মারা গেছেন 23 জন, যা মালয়েশিয়ার এ যাবৎকালের দ্বিতীয় সর্বোচ্চ মৃত্যু। কুয়ালালামপুর থেকে আরও জানিয়েছেন মোহাম্মদ আব্দুল কাদের। মালয়েশিয়ায় প্রতিদিনই বাড়ছে করোনায় আক্রান্ত ও মৃতের সংখ্যা। একই সঙ্গে স্থানীয় ও বিদেশিদের মাঝে এক ধরনের আতঙ্ক বিরাজ করছে। মালয়েশিয়ায় ভারতীয় ভেরিয়েন্টটির সংক্রমণ ছড়িয়ে পড়ার পর থেকেই মৃত্যুর হার আগের তুলনায় অনেক বেড়েছে। এ লক্ষ্যে মালয়েশিয়া সরকার এই করোনা প্রতিরোধ করতে সেলাঙ্গোর রাজ্যের 6টি জেলাকে 12 দিনের জন্য লকডাউন ঘোষণা করেছে, যা 6 মে থেকে 17 মে পর্যন্ত সময়সীমা নির্ধারণ করা হয়েছে। এদিকে রাজধানী কুয়ালালামপুরকে এখনও লকডাউন ঘোষণা করলেও চলাচলের উপর যে নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছিল তা আগামী 17 মে পর্যন্ত বহাল থাকবে। ইফতার বাজার সহ যেসব ব্যবসা প্রতিষ্ঠানগুলো রয়েছে তার সবগুলোই খোলা রয়েছে। বিশেষ করে ইফতার বাজারগুলোতে জনগণ এসওপি নির্দেশনাগুলো পালন করছে কিনা সেটি পর্যবেক্ষণের জন্য পুলিশের পক্ষ থেকে প্রতিটি ইফতার বাজারে ড্রোন ব্যবহার করা হচ্ছে। 24 ঘন্টায় এখানে করোনায় শনাক্ত হয়েছে 3120 জন এবং মৃত্যু হয়েছে 23 জনের, যা মালয়েশিয়ার এ যাবৎকালের দ্বিতীয় সর্বোচ্চ মৃতের সংখ্যা। আর এমন পরিস্থিতিতে দেশের মানুষকে সচেতন হওয়ার জন্য সরকারের পক্ষ থেকে বারবার সতর্কও করা হচ্ছে। এছাড়া ঈদ উপলক্ষে যেসব ওপেন হাউস ইভেন্টসগুলো অনুষ্ঠিত হতো সেগুলোর উপর এবছর নিষেধাজ্ঞা আরোপ করেছে সরকার। মোহাম্মদ আব্দুল কাদের, সময় সংবাদ, কুয়ালালামপুর, মালয়েশিয়া। ইউরোপ থেকে আবারও বাংলাদেশে আন্তর্জাতিক ফ্লাইট চলাচল শুরু হলেও দেশে ফেরার পর 14 দিনের বাধ্যতামূলক প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টাইনের শর্ত দেয় চিন্তিত ইতালিতে বসবাসরত প্রবাসীরা। এমন শর্তে বড় ধরনের আর্থিক ক্ষতি এবং নানা ভোগান্তির কারণে দেশে ফেরার পরিকল্পনা বাদ দিতে বাধ্য হচ্ছেন অনেকেই। ভেনিস থেকে ইতালির প্রতিনিধি মাকসুদ রহমানের রিপোর্ট। গেল এপ্রিল মাসে বাংলাদেশে করোনা সংক্রমণ বাড়ায় সরকার 14 এপ্রিল থেকে সব ধরনের আন্তর্জাতিক যাত্রীবাহী বিমান চলাচল বন্ধ করে দেয়। টানা 17 দিন বন্ধ থাকার পর 1 মে থেকে 38টি দেশের মধ্যে 3 ধরনের শর্ত দিয়ে আন্তর্জাতিক বিমান চলাচল পুনরায় চালু করে। এই তালিকায় থাকা যুক্তরাজ্য ছাড়া ইতালি সহ ইউরোপের সব দেশের যাত্রীদের দেশে ফিরে নিজ খরচে 14 দিনের প্রাতিষ্ঠানিক হোটেল কোয়ারেন্টাইন পালনের প্রজ্ঞাপন জারি করে সরকার। এই প্রক্রিয়ায় টিকিট কাটার আগেই লাগবে হোটেল বুকিং। সরকারের এমন সিদ্ধান্তে ভোগান্তিতে পড়েছেন ইউরোপে বসবাসরত প্রবাসী বাংলাদেশিরা। দীর্ঘদিন প্রতীক্ষার পর ঈদে দেশে যেতে চেয়েছিলাম, কিন্তু দেশে গিয়ে 14 দিন হোটেল কোয়ারেন্টাইন পালন করতে হবে। 15 দিন আমরা এই হোটেল কোয়ারেন্টাইনে থাকবো সেই সামর্থ্য অনেক বাংলাদেশিদের নেই। সর্বোচ্চ 3 দিন কোয়ারেন্টাইন করুন, বাকিটা হোম কোয়ারেন্টাইন চালু করুন, এতে আমাদের প্রবাসীদের অনেক সুবিধা হবে। করোনা মহামারীর প্রথম দিকের সবচেয়ে ক্ষতিগ্রস্ত দেশ ইতালি। গত প্রায় 15 মাস যাবৎ ইতালিতে বসবাসকারী অনেকেরই কাজ নেই, বন্ধ রয়েছে ব্যবসা প্রতিষ্ঠানগুলো। এই অবস্থায় দেশে পৌঁছে নিজ খরচে 14 দিনের হোটেল কোয়ারেন্টাইনের বিশাল অর্থ খরচ করার সামর্থ্য নেই অনেকের। দীর্ঘ প্রতীক্ষার পর পরিবারের সঙ্গে ঈদ করতে দেশে ফেরার প্রস্তুতি নিচ্ছিলেন প্রবাসীদের অনেকেই, কিন্তু 14 দিনের প্রাতিষ্ঠানিক হোটেল কোয়ারেন্টাইনের ঘোষণায় চিন্তার ভাঁজ পড়েছে তাদের কপালে। মাকসুদ রহমান, সময় সংবাদ, ইতালি। করোনা ভাইরাস ও চলমান সংঘাতে লিবিয়ার বেনগাজি সহ পূর্বাঞ্চলীয় শহরগুলোয় আটকে পড়া 160 জন বাংলাদেশিকে দেশে ফিরিয়ে আনা হয়েছে। বুধবার সকালে আন্তর্জাতিক অভিবাসন সংস্থার ভাড়া করা বোরাক এয়ারের একটি ফ্লাইট এই বাংলাদেশিদের নিয়ে হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে। পরে পররাষ্ট্র মন্ত্রণালয়ের বিবৃতিতে জানানো হয়, ফেরত আসা বাংলাদেশিদের সবাই লিবিয়ার জেলে আটকা পড়েছিলেন।
ফ্রান্সের প্রশাসনিক ও দাপ্তরিক কাজে প্রবাসী বাংলাদেশিদের সহযোগিতার জন্য অনেক দেশীয় প্রতিষ্ঠান গড়ে উঠেছে প্যারিসে। বিনামূল্যে তারা এই সেবা দিয়ে যাচ্ছেন। খুব সহজেই নানা সেবা পেয়ে খুশি সেবাগ্রহীতারা। প্যারিস থেকে মোহাম্মদ লুৎফুর রহমান বাবুর রিপোর্ট। ভাষা জটিলতার কারণে ফ্রান্সের বিভিন্ন দাপ্তরিক ও প্রশাসনিক কাজগুলো কিছুটা কঠিন হয়ে পড়ে এখানকার প্রবাসী বাংলাদেশিদের জন্য। তবে তাদের সহায়তা করার জন্য এদেশীয় প্রতিষ্ঠানের পাশাপাশি অনেক বাংলাদেশীয় প্রতিষ্ঠান এখন গড়ে উঠেছে। শুরুর দিকে বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যমের পেজ ও গ্রুপে প্রবাসী বাংলাদেশিদের সহায়তা করলেও এখন নিজস্ব প্রতিষ্ঠান নিয়ে তারা প্রবাসী বাংলাদেশিদের সেবা দিয়ে যাচ্ছেন। ফ্রি সেবাটা এই কারণেই যে প্রথম যখন বাংলাদেশ থেকে ফ্রান্সে আসে তখন তাদের আর্থিক একটু অবস্থায় একটু ডানবাম থাকে। তো সেক্ষেত্রে আমি মনে করি ফ্রি সেবাটা দিলে তারা প্রাথমিক যে লেভেলটা সেই লেভেলটা পার করে একটা পর্যায়ে তারা পৌঁছাইতে পারবে। সিভি লেখা, সিভি, মোটিভেশন লেটার, ক্রিয়েশন দো মডিফিকেশন অটোপুরিস, ইউবার বিষয় বেশিরভাগ মানুষ ইউবারের জন্য আসে, ইউবার ডেলিভারি করার জন্য, সোসাইটি কুলেটা, তারপরে এর জুরিডিকশনালে হেল্প করি, তারপরে লঞ্চমো আবেদন, সেমো আবেদন, সলিডারিটি ট্রান্সপোর্ট, তারপরে কাফ, বলম্প্লয় মিশন লোকাল ইত্যাদি। অধিকাংশ প্রতিষ্ঠানই বিনামূল্যে এসব সেবা দিয়ে যাচ্ছে। আর সেবা গ্রহীতারা বলছেন প্রশাসনিক নানা জটিলতায় তারা শরণাপন্ন হন এমন প্রতিষ্ঠানের। আর বিনামূল্যে সেবা পেয়ে খুশি প্রবাসী বাংলাদেশিরা। ফ্রান্সে জীবনযাপনের জন্য যেগুলা ইম্পর্টেন্ট জিনিস এগুলা পাচ্ছি। এত সুন্দর সার্ভিস, এত সিস্টেম সুন্দর এবং মানে তাদের যে কার্যক্রমগুলো সুন্দর, আমি আসে দেখে বাস্তবে মানে অনেক খুশি হইলাম। বাৎসরিক আয় ব্যয়ের হিসাব সহ নানা সেবা দিয়ে যাচ্ছেন তারা এই প্রতিষ্ঠানগুলো থেকে। সাপ্তাহিক ছুটির দিনগুলোতে সেবা গ্রহীতাদের অনেক ভিড় থাকে এসব প্রতিষ্ঠানে। বিনামূল্যে সেবাদানকারী এসব প্রতিষ্ঠানের সংখ্যা আরও বাড়লে দেশটিতে আসা নবাগত বাংলাদেশি অভিবাসীদের জন্য ভাষা শিক্ষার পাশাপাশি অন্যান্য সেবা পাওয়া সহজ হবে বলেই মনে করা হয়। মোহাম্মদ লুৎফুর বাবু, সময় সংবাদ, প্যারিস। কাতারে করোনা পরিস্থিতি উন্নতির পথে। প্রতিদিনই কমে আসছে আক্রান্ত ও মৃত্যুর সংখ্যা। এতে শিগগিরই দেশটি আগের মতো স্বাভাবিক অবস্থায় ফিরবে এমন প্রত্যাশা প্রবাসী বাংলাদেশিদের। কাতার প্রতিনিধি আনোয়ার হোসেন মামুনুর তথ্য ছবি নিয়ে রিপোর্ট। কাতারে করোনার দ্বিতীয় ঢেউয়ে ব্যাপক সংক্রমণের পর বর্তমানে প্রতিদিনই কমছে আক্রান্ত ও মৃত্যুর সংখ্যা। গড় আক্রান্তের চেয়ে দ্বিগুণ মানুষ সুস্থ হয়ে বাসায় ফিরছেন। করোনা পরিস্থিতি নিয়ন্ত্রণে এখনও দেশটিতে জারি রয়েছে কঠোর বিধিনিষেধ। বন্ধ রয়েছে সরকারি বেসরকারি প্রতিষ্ঠান। এদিকে করোনায় আক্রান্ত ও মৃত্যুর সংখ্যা কমে আসায় কিছুটা স্বস্তি ফিরেছে প্রবাসীদের মধ্যে। আগের মতো স্বাভাবিক অবস্থায় চলতে চান তারা। তবে এজন্য কাতার সরকার ঘোষিত স্বাস্থ্যবিধি মেনে চলার পরামর্শ তাদের। আশা করি অচিরেই কাতারের যে করোনা সমস্যা আরও কমতে থাকবে এবং প্রবাসী ভাইদের প্রতি, বাঙালি ভাইদের প্রতি আমার অনুরোধ থাকবে সবাই যাতে গভর্নমেন্টের যে রুলস রেগুলেশন এগুলো যাতে সঠিকভাবে পালন করে। আগে যে জায়গায় 10 জন, 12 জন, 8 জন মৃত্যু হচ্ছে, আজকে 3 জন। তো আশা করি আমরা আগের দিনে ফিরে আসব, আবারও কাতার সচ্ছল হবে, কাতার আগের মতো হয়ে যাবে, আমরাও আগের মতো হব, সবার সাথে দেখা সাক্ষাৎ করতে পারবো। এর মধ্যে কাতারে বর্তমানে গণহারে দেওয়া হচ্ছে ভ্যাকসিন। প্রায় 17 লাখ মানুষকে বিনামূল্যে করোনা ভ্যাকসিন দেওয়া হয়েছে। দেশটিতে বর্তমানে চিকিৎসাধীন রোগীর সংখ্যা 12,000-এর বেশি। এখনো পর্যন্ত 48 বাংলাদেশি সহ করোনায় মারা গেছেন অন্তত 500 জন। সময় সংবাদ, কাতার। পবিত্র মাহে রমজান এক করেছে স্পেনের মুসলিম ও খ্রিস্টান সম্প্রদায়ের মানুষকে। শান্তি ধর্ম ইসলামের বার্তা ছড়িয়ে যাচ্ছে সর্বস্তরে। স্পেনের বার্সেলোনায় তাই ইফতারে একসঙ্গে দেখা মিলছে মুসলিম ও খ্রিস্টান দুই ধর্মের মানুষেরই। খ্রিস্টানরা স্বাস্থ্যবিধি মেনে বড় পরিসরে বিনামূল্যে ইফতারের জন্য উন্মুক্ত করে দিয়েছেন তাদের গির্জা। আর এতেই গড়ে উঠেছে ধর্মীয় সম্প্রীতি। চলছে ইফতারের শেষ মুহূর্তের প্রস্তুতি। পাত্রে পাত্রে পরিবেশন করা হচ্ছে বাহারি ইফতার। দেখে মনে হতে পারে মধ্যপ্রাচ্যের কোনো দেশ, একদমই ঘরোয়া পরিবেশ, কিন্তু তা নয়। এটি স্পেনের বার্সেলোনার চিত্র। আরও অবাক লাগবে যদি বলি এটি একটি গির্জা। বাস্তবে এবছর গির্জাতেই ইফতার করছেন বার্সেলোনার মুসলিমরা। আজানের ধ্বনিতে মুখরিত পুরো প্রাঙ্গণ। বিনা সংকোচে প্রাণ খুলে মহান আল্লাহকে ডাকছেন মুসলিমরা। ইফতারের আগে এ যেন সবচেয়ে সুন্দর মুহূর্ত। আজান শেষে সবাই সারাদিনের সিয়াম পালন শেষে খোলেন রোজা। আমি মুসলিম, তিনি ক্যাথলিক খ্রিস্টান। এটা বড় পরিচয় নয়। বড় পরিচয় হলো আমরা মানুষ। মানুষে মানুষে ভ্রাতৃত্ব সৃষ্টি হচ্ছে পবিত্র ধর্ম ইসলামের বৈশিষ্ট্য।
রমজান আমাদের সংযমের শিক্ষা দেয়, আমরা সেই শিক্ষায় শিক্ষিত হতে পারছি কিনা সেটাই বড় কথা। মসজিদ আল্লাহর ঘর, খ্রিস্টানরা মনে করেন গির্জাও স্রষ্টার ঘর, তাই তারা মুসলিমদের এই সুযোগ দিয়েছেন। এখানে উপস্থিত সবাই বলছেন ধর্মীয় ভেদাভেদ ভুলে তারা এক কাতারে এসেছেন। বিভেদ পৃথিবী থেকে দূর হয়ে গেলে কমে আসবে সংঘর্ষ, মানুষের জন্য শান্তির হবে পুরো ধরনী। বর্তমানে করোনা পরিস্থিতির কারণে একসঙ্গে অনেক মানুষ সমবেত হতে রয়েছে নিষেধাজ্ঞা। নির্দিষ্ট বড় জায়গার অভাবে মুসলিমরা এক হতে পারছিলেন না, তাই গির্জায় বেশি মানুষ স্বাস্থ্যবিধি মেনে যেন একসঙ্গে ইফতার করতে পারেন, এজন্যই এটি খুলে দেয়া হয়েছে, জানান সান্তা আন্না গির্জার ফাদার। ভিন্ন ধর্মের ভিন্ন ভাষার রাজনীতিবিদরা যদি এক হয়ে সমস্যার সমাধান করতে পারেন তাহলে আমরাও পারি। আমরা সম্প্রীতির সেই নিদর্শন সৃষ্টি করলাম। অন্তত 50 থেকে 60 জন মুসলিম প্রতিদিন বিকালে উপস্থিত হন এখানে, করেন মোনাজাত ও ইফতার, যাদের বেশিরভাগই গৃহহীন। বিভিন্ন দেশ থেকে স্পেনে আসা শরণার্থী ছাড়াও স্থানীয় মুসলিমরাও উপস্থিত হন। বার্সেলোনায় ধর্মীয় ভেদাভেদ ভুলে গির্জায় এমন আয়োজন ইতোমধ্যে নজর কেড়েছে সবার। আন্তর্জাতিক গণমাধ্যমগুলোতেও যা ফলাও করে প্রচার হচ্ছে। সৈয়দ ইফতেখার, সময় সংবাদ। এ পর্যায়ে শীর্ষ সংবাদ জানিয়ে দিচ্ছি আরেকবার। চিকিৎসার জন্য বেগম জিয়াকে লন্ডনে নিতে চায় পরিবার। ছোট ভাই ইস্কান্দারের আবেদনে বৃহস্পতিবার পাঠানো হবে আইন মন্ত্রণালয়ে, ব্রিফিংয়ে স্বরাষ্ট্রমন্ত্রী। এই ছিল প্রবাসের সময়, সঙ্গে থাকুন সময়।